বিনিয়োগ নিয়ে সুখবর নেই বাংলাদেশে। গেল বছরের শুরুতে নির্বাচনকে কেন্দ্র করে থমকেছিল সবকিছু। আগস্টে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতির স্পষ্ট কোনো আঁচ পাচ্ছেন না দেশি বিদেশি ব্যবসায়ীরা। তার উপর চড়া মূল্যস্ফীতি, ডলারের বাজার আর সুদের হার বিপত্তি আরও বাড়িয়েছে। শিল্পে নতুন করে গ্যাসের দাম বাড়লে সংকট কোথায় যাবে কেউ জানে না। তাহলে ব্যবসার ভবিষ্যৎ কি বাংলাদেশে, তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসি এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। ভালো আছেন? জনাব তাসকিন আহমেদ, আপনাকে শুরুতেই স্বাগত জানাতে চাই আমাদের আয়োজনে। আপনি মাত্রই গুরু দায়িত্ব নিয়েছেন, আমি বলবো। ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টের দায়িত্ব নিঃসন্দেহে সহজ কিছু না, কিন্তু আপনি এক ধরনের ব্যবসায়িক নেতৃত্বের জায়গায় এসেছেন এবং এই লেন্সটা দিয়ে আজকে আমরা পুরো টকশোটা এবং বাংলাদেশের ইনভেস্টমেন্ট সিনিয়রকে জানবো। প্রথম প্রশ্নটা আমি যেটা করতে চাই, আমি যদি এক ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে আমাদের দেশে, সো বিনিয়োগের পরিস্থিতি যদি আমি বলি, এটি গত 3 বছর ধরেই খারাপ এবং গত বছরের জানুয়ারি থেকে খারাপ বা তার আগে থেকে একটু মন্দা, কারণ হচ্ছে এই নির্বাচন এবং রাজনৈতিক অনিশ্চয়তা অনেক কিছু ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। আগে বিনিয়োগ পরিস্থিতির সাথে এখনকার বিনিয়োগ পরিস্থিতি যদি আমরা তুলনা করি, কতটুকু বদলালো? দেখেন, বাংলাদেশের ইকোনমিটা কিন্তু প্রথমবার এটা খেয়েছে কিন্তু কোভিড থেকে। কোভিডের পরবর্তী সব বিজনেসেরই, যত পৃথিবীতে ইকোনমি আছে, একটা 10 বছরের সাইকেল থাকে। 7, 8, 9 বছর বাড়ে, তারপর 1-2 বছর একটু ডাউনফল থাকে। তো আমাদের কিন্তু ব্যবসার ডাউনফলটা কিন্তু কোভিড থেকে না, কোভিডেরও 1 বছর আগে 2019-এর ইলেকশন থেকেই কিন্তু একটু স্লো ডাউন করা শুরু করে। তারপরে কোভিড এলো। কোভিডটা আমরা পেরিয়ে এসে 2021 সালে কিন্তু সবগুলো ইন্ডিকেটর খুব সুন্দর উপরের দিকে দেখাচ্ছিল। তারপরে আনফর্চুনেটলি 2022-এ যখন বৈশ্বিক পরিস্থিতি এবং ইন্টারন্যাশনাল ওয়ার্স অ্যান্ড কনফ্লিক্ট শুরু হলো, সেটা মানে পৃথিবীর অনেক দেশেরই কিন্তু অনেক নেগেটিভ চাপের মুখে ফেলে দিয়েছে ইকোনমিগুলোকে। সো বাংলাদেশ ওখান থেকে কোনোভাবেই ব্যতিক্রম ছিল না এবং এই ধারাবাহিকতা প্রায় 2023 সাল পর্যন্তই কিন্তু আমরা দেখেছি। তারপরে 24 সালের ইলেকশনের পরবর্তী যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এটা আমাদের কোনো দিক দিয়ে কিন্তু কোনোভাবে ভালো কোনো ইন্ডিকেটর বয়ে আনেনি। তো এটা যদি বাস্তবতা হয়, এখনকার ইনভেস্টমেন্ট সিনারিওকে আপনি কতটা সহনশীল বলবেন? দেখেন, সব কিছু হুট করে সরকারের এগেনস্টে বলাটাও কিন্তু সমীচীন না। ঠিক আছে, যে ইকোনমিক এই যে ডাউনটার্নটা, এটা কিন্তু গত সরকারের আমলের প্রায় 1.5-2 বছর ধরেই কিন্তু ডলারের অস্থিরতা, ইন্টারন্যাশনাল তেলের দাম বেড়ে যাওয়া, আমাদের $48 বিলিয়ন রিজার্ভ কিন্তু নেমে $20-21 বিলিয়ন কিন্তু এই সরকারের আমলে আসেনি, আগের সরকারের আমলেই এসেছে। সো এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমি কোনোভাবেই প্রেজেন্ট সরকারের উপরে দায়ভার চাপানো ঠিক হবে না বলে মনে করি। এবং এটা পাস্ট গভর্নমেন্ট যদি কন্টিনিউ করতো, এই ইকোনমিক যে স্লোডাউনটা, এটা কিন্তু আমরা ফেস করতাম। তো এখনকার আমি যদি প্রেক্ষাপট বলি, একটা বিষয় নিয়ে যেহেতু আপনাকে আমি আজকে সামনে পেয়েছি, প্রশ্নটা আমি করতেই চাই। সেটা হচ্ছে, আপনি যেহেতু ঢাকা চেম্বারকে রিপ্রেজেন্ট করেন, আমাদের যারা রিটেল বিজনেসকে লিড করেন, তাদের একটা বড় অংশ আপনার চেম্বার অফ কমার্সের সদস্য, যারা হচ্ছে বাংলাদেশে একদম নিত্যপণ্য, খুচরা পণ্য, এই ধরনের পণ্যগুলোকে যারা ক্রেতার কাছে নিয়ে যান। আমি জানি না আপনার কাছে এটা লাগে কিনা, এই রিটেল বিজনেসটাতে আরেকটু ডিসিপ্লিন আসা উচিত কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে নতুনত্ব আসা উচিত কিনা, দুই। তৃতীয়ত, এই ব্যবসায় বা এই রিটেলকে আসলেই সিন্ডিকেট করা সম্ভব? দেখেন, আপনি একটা খুব কঠিন কোয়েশ্চেন করেছেন। এটা আসলেই একটা খুব চ্যালেঞ্জিং ইয়ার। আমাদের দেশের মানুষ, যেটা আপামর জনগণ, আমরা খেটে খাওয়া মানুষ, তারা এর থেকে বাজে সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন মনে হয় না গত 10-15 বছর 20 বছরে আমরা পড়েছি। সো ইকোনমিক ডাউনটার্নের মাথায় আজকে আপনি টিভি খুললেই দেখবেন, প্রতিটা লেভেল থেকে, প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সংগঠন থেকেই কিন্তু এই প্রেজেন্ট ইভেন অর্থনীতিবিদরাও কিন্তু সাজেশন করছেন যে আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। সো আমরা একটা এক্সপেক্ট করছিলাম যে যখন ডলারের মূল্যটা বেড়ে গেল এবং ইনফ্লেশনটা কিন্তু আমাদের হাতের নাগালের অনেক বাইরে চলে গেছে, আমরা ব্যবসায়ী মহল থেকে কিন্তু এটা এক্সপেক্ট করছিলাম যে এখন পলিসি রেট বাড়িয়ে, ইকোনমির ইন্টারেস্ট রেট বাড়িয়ে কিন্তু ইকোনমিটাকে স্লো ডাউন করে। এটা ইয়াটা স্ট্রাকচারটা কিন্তু নতুন নয়, ডেভেলপিং নেশনে এটা কিন্তু আমরা পূর্বাভাস পাচ্ছিলাম। যে আপনি এর আগেও যদি চিন্তা করেন, 2012-13তেও কিন্তু 16%-14% ইন্টারেস্ট রেট ছিল।
তো ইকোনমি যেহেতু একটা কন্টিনিউয়াস একটা গ্রোথের মধ্যে ছিল এবং একটা স্টেবল পজিশনে চলে গেছিল 12-14 দিকে, তখনই কিন্তু তদানীন্তন সরকার কিন্তু এটা ডিসিশন নিয়েছিল পলিসি রেট কমিয়ে 9%-এ সীমাবদ্ধ করতে। কিন্তু এই যে নতুন একটা পালা পরিবর্তন হলো, আমাদের সবচেয়ে বড় আমরা ধাক্কাটা খেয়েছি ল এনফোর্সমেন্ট নিয়ে। প্র্যাকটিক্যালি আমরা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর তো দেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু ছিলই না। আমরা কিন্তু কত রকম গার্মেন্টস শিল্পে এবং অনেক সেক্টরে কিন্তু অনেক আনকমফোর্টেবল একটা সিচুয়েশনের মধ্যে পেরিয়েছি। কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কিন্তু যথেষ্ট ডেভেলপ করেছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিন্তু আশানুরূপ এখন পর্যন্ত হয়নি। তো এই প্রেক্ষাপটে একের পর এক সরকার চেষ্টা করছে। আমি তো অবশ্যই বলবো যে কেউ তো আর খারাপের জন্য এখানে আসে না, চেষ্টা করছে, কিন্তু আমরা প্রত্যেকটা কর্নার থেকে মনে করছি যে ওনারা আমাদের সাথে ডিসকাশন না করে একের পর এক বুমেরাং যে ডিসিশনসগুলো নিচ্ছেন, এটার ইভেনচুয়াল পুরোপুরি দায়ভারটা এবং কষ্টটা আলটিমেটলি আপামর যে রিটেলার যারা আছেন, এন্ড ইউজার যারা আছেন, তাদের উপরে পড়বে। আর আপনি যে কথাটা বললেন যে রিটেলে কেন এত সমস্যা বা সিন্ডিকেটের কথা, সিন্ডিকেটটা আমি তো বলবো এই সরকারও বলেছে, গত সরকারও বলেছে সিন্ডিকেট নাকি ভাঙা যায় না। এই কথাটা আমরা কোনো অবস্থাতেই বিশ্বাস করিনি। এবং সিন্ডিকেটটা বেসিক্যালি ইম্পোর্টেড কিছু কমোডিটি আছে, সেখানে কিন্তু সিন্ডিকেটটা বেশি সক্রিয়। যে আপনি আমাদের দেশ, আমরা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, যে দেয়ার আর বেসিক কমোডিটি রিকোয়ারমেন্টস দেশের, যেটা কিন্তু আমাদের দেশে তৈরি হয় না। তার মধ্যে আমরা গমের কথা বলতে পারি, আমরা ডালের কথা বলতে পারি, চিনির কথা বলতে পারি, ভোজ্য তেলের কথা বলতে পারি। এবং এটা কেন কোনো একটা কারণে 8-10টা কোম্পানি, অবশ্যই ওরা ব্যবসা করবে না কেন, ব্যবসা অবশ্যই তারা করবে, এখানে তো কেউ বাধা দেয়নি যে আপনি 100 কোটি টাকার উপরে ব্যবসা করতে পারবেন না বা 1000 কোটি টাকার উপরে ব্যবসা করতে পারবেন না। কিন্তু ওনারা এত বড় একটা স্ট্রং নেটওয়ার্ক হয়ে গেছে, আমি এটা জানি না এটা বলা ঠিক হবে কিনা, যে ওনারা পলিটিসাইজড রাজনীতিবিদদেরও মনে হয় যেন ওনাদেরকে গ্রাস্প করে ফেলেছেন। এই সিন্ডিকেটে ভাঙা যাবে না, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আর আরেকটা যেটা রিটেলের কথা বললেন, সেটাও আমরা কিন্তু একটা দেশের, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষ হিসেবে আমরা গত সপ্তাহেও আমি দেখছিলাম যে গ্রামগঞ্জে ফার্মার লেভেলে ফুলকপি 8 আনায় বিক্রি হচ্ছে, যেই ফুলকপিটা বাংলাদেশে ঢাকা শহরের বাজারে আসতে আসতে 30 টাকা পিস হয়ে যায়। সো এই ফার্মার এটার প্রফিট করলো নাকি যে একদম লাস্ট দোকানদার বিক্রি করছে, সে কিন্তু ওই 28 টাকা দিয়ে কিনে 30 টাকাতেই বিক্রি করে, সে কিন্তু 20 টাকা দিয়ে কিনে 30 টাকা বিক্রি করে না। সো এই জায়গায় এত গুণ জাম্প, এর দায়ী কে? এটা তো প্রাইভেট সেক্টর বের করতে পারবে না, এটা সরকার এবং তার ল এনফোর্সমেন্ট দিয়েই ঠিক করতে হবে। সো এইটা আপনি কত জায়গায় বাংলাদেশের ডিম এক জায়গায় হয়, মুরগি এক জায়গায় হয়, সবজি এক জায়গায় হয়, ফল এক জায়গায় হয়। সো এটা তো এই যে মধ্যস্থতা ভোগী যারা আমরা বলি, আমরা ছোট্ট একটা দেশ, এই দেশে আমরা মধ্যস্থতা ভোগীদেরকে এড়িয়ে ডাইরেক্ট ফার্মার টু রিটেলার পর্যন্ত আনতে পারবো না, এটা তো অনেক অসম্ভব কোনো সায়েন্স না। ডেফিনেটলি। আমি একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিতে চাই আপনার কথা থেকে। আমি বলছি, আপনি বলছেন যে তার মানে কোনো না কোনো ক্ষেত্রে সিন্ডিকেট ব্যবসার ক্ষেত্রে বা বাজারে হচ্ছে। যদি তাই হয়ে থাকে, আপনি তো ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট, আমি যদি চেম্বার অফ কমার্সগুলো বা এফবিসিসি এর কথা যদি চিন্তা করি, আপনাদের সহ কয়েকটি চেম্বার অফ কমার্সে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন আসেনি নেতৃত্বের জায়গা থেকে, আপনাদের রেগুলার ট্রেন্ডে চলছেন। কিন্তু ব্যবসায়িক সংগঠনগুলোতে যে এক ধরনের রাজনীতির দাপট বা রাজনীতির আধিপত্য বা ব্যবসায়ীদের রাজনীতিবিদের মতো মেন্টালিটি তৈরি হয়ে যাওয়া বা এখানে এত বেশি ফোকাসড হয়ে যাওয়া, এটা আপনাকে ভাবায় কিনা? এবং এই ব্যবসায়ী সংগঠনগুলোকে আরেকটু ডিসিপ্লিনে আনার জন্য আর কি করা যেতে পারে? এই ব্যবসায়িক সংগঠন, আপনি ঢাকা চেম্বারের কথা যেহেতু বললেন, আজকে 60 ইয়ার্স ঢাকা চেম্বার, এটা কিন্তু এটার লিগেসিটা ধরে রেখেছে। এটা প্রপারলি একটা ইলেকশনের মাধ্যমেই কিন্তু নেতৃত্ব গত 60 বছরে হয়েছে। এবং এটার মধ্যে কোনো সময় আমাদের বাংলাদেশে দুটো সংগঠন আছে, একটা হলো ঢাকা চেম্বার অফ কমার্স আর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স। এখানে কোনোদিনও পলিটিক্সটা আগ্রাসন করতে পারেনি। বাট আনফর্চুনেটলি আরও বড় বড় যেসব সংগঠনগুলো আছে, আমি কিভাবে বলবো, রাজনৈতিক দল তারাও বাংলাদেশি, ব্যবসায়িক মহল তারাও বাংলাদেশি। ওরা নেতৃত্ব ধরে রাখার জন্য এবং তাদের যে টার্গেট থাকে বা অ্যাচিভমেন্ট স্ট্র্যাটেজি থাকে, এটাকে সাকসেসফুল করার জন্য ওরা কোনো এক জায়গায় এসে মিশে গেছে। আপনি এফবিসিসি এর কথা বলেন, ভেরি আনফর্চুনেট, বাট এতগুলো সংগঠন অ্যাকচুয়ালি তো দরকার নেই। আমি শুনেছি বা ইয়া থেকে জুতা ম্যানুফ্যাকচারিংয়ের নাকি 14টা সংগঠন।
ইভেন অটোমোবাইলেও মানে সংগঠনের কোনো শেষ নাই। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা ওই ইনফেরিয়ার কমপ্লেক্সিটি ভুগে যে আমার একটা সাইনবোর্ড লাগবে, আমি এই সংগঠনের অমুক, ওই সংগঠনের অমুক। এটাকেই বোধহয় আমাদের দেশের রাজনীতিবিদরা এটাকে অ্যাটেম্প নিয়ে ওনাদেরকে বাড়িয়ে কিন্তু পলিটিসাইজ করে ফেলেছে। এটাকে ঠিক করা এবং একটা স্ট্রিমলাইন করে এবং ডেমোক্রেটিকভাবে যদি না করা হয়, আমাদের ব্যবসায়িক মহলই কিন্তু অনেক উইক হয়ে যাবে। সরকারের এই সংগঠনদের কাজ কি? আপামর যত ছোট ছোট বিজনেসম্যান আছে তাদের ডিমান্ডসগুলো এবং ফিল্ড লেভেলে আমাদের যেই চ্যালেঞ্জেসগুলো আছে এটা সরকারের কাছে তুলে ধরা এবং ওদের থেকে ন্যায্য যে জিনিস আমাদের প্রাপ্তি সেটাকে আদায় করে নিয়ে আসা। যদি তাই হয়ে থাকে, আপনি যে ব্যবসায়ী সিন্ডিকেটের কথা বলছেন, ব্যবসায়ীরা আগে আমরা দেখতাম যে কম্পিটিশন হতো, ওর কাছ থেকে কতটা ভালো দাম বা ভালো প্রোডাক্ট এনশিওর করে আমি কাস্টমারকে প্রোডাক্ট দিতে পারি। দিস ওয়াজ দ্য ট্রেন্ড অ্যান্ড দিস হ্যাজ টু শুড বি দ্য ট্রেন্ড। কিন্তু এই যে সব ব্যবসায়ী এক হয়ে নিজেরা বসে একটা বাজারের মানে কন্ট্রোল করার দায়িত্ব নিজেদের মাথায় নিয়ে নিচ্ছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে, এটাকে কি আসলে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে, যে কোনো সংগঠন হতে পারে, ঢাকা চেম্বারও হতে পারে, এটাকে কি কন্ট্রোল করা সম্ভব বা আপনারা কি আরেকটু স্ট্রং হতে পারেন? অবশ্যই সম্ভব। আজকে বাংলাদেশে তো প্রায় 4,000 3,500 থেকে 4,000 গার্মেন্টস আছে। সো এরাও তো এক্সপোর্ট করছে। তো ওখানে আমাদের সিন্ডিকেট হচ্ছে না কেন? তো এখানে তো 10 জন মিলে সিন্ডিকেট করে তো বলতে পারতো না আমার এই গেঞ্জির দাম হলো $10, $10 নিচে দিব না। ঠিক সেরকম এখানেও কিন্তু একটা শ্যাডোভাবে সরকারেরও কিন্তু দায়ভার সরকার এড়াতে পারে না। আপনার কোনো কিছু করতে গেলেই আইপি লাগবে, দ্যাট ইজ ইম্পোর্ট পারমিশন। আপনার ইম্পোর্ট পারমিশনের দরকার কি? আপনি একটা ওপেন মার্কেট দিয়ে দিবেন, যে দরকার যা দরকার, যদি মার্কেট ওপেন মার্কেট স্ট্র্যাটেজিতে চলবে। আজকে বাংলাদেশে ডাল লাগবে, যে কেউ ইম্পোর্ট করে নিয়ে আসবে। আপনি যদি ওটার ইম্পোর্টটাকে ব্যান করে রাখেন, ব্যান করে রেখে বলবেন যে ঠিক আছে আমি ইম্পোর্ট পারমিশন এই 10টা কোম্পানিকে দেব, সেই ক্ষেত্রে আপনার কেন সিন্ডিকেট তৈরি হবে না? এবং এই সিন্ডিকেটটা কিন্তু একদিন 2 দিনে 1 বছর 2 বছরে হয়নি। বিগত 20 বছর 30 বছর যেই সরকারি পাওয়ারে ছিল তাদেরও কিছু হয়তো বা এখান থেকে ভালো খারাপ পাওয়ার এবং সুবিধা অসুবিধার দে আর ভেরি ফান্ডেড, ভেরি ওয়েল অফ রিচ গ্রুপ অফ কোম্পানিজ যারা সরকার থেকে এটা পেয়েছে। কই আমি তো সাহস করিনি, বাট আমাকেও যদি আমার মতো আরও 5টা কোম্পানি এবং সব কোম্পানি যদি ওপেন করে দিত যে ঠিক আছে বাংলাদেশে যে কেউ যখনই আপনার লবণ, আমরা কিন্তু বিগত 10 বছর ধরে মহেশখালী কিন্তু অলমোস্ট 80-90% আমাদের লবণটার যোগান দেয়। প্রায় 2-3 বছর পরই কিন্তু লবণের শর্টেজ হয় যখন আমাদের ইয়াটা খারাপ হয়, ইলটা যখন খারাপ হয় তখন সরকার নিজে কন্ট্রোল করে 5টা বা 7টা কোম্পানিকে আইপি দেয় যে তোমরা ঠিক আছে এই বছর উৎপাদন কম হয়েছে, তোমরা ইম্পোর্ট করে নিয়ে আসো। এটার প্রয়োজন কি বলেন? আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিই। আমরা বিরতির পর ফিরে এসে আমরা আপনার কাছ থেকে সরকারের যে নতুন বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে সেটা নিয়ে আমি আপনার প্রতিক্রিয়া জানবো। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তাসকির আহমেদ। আমরা কথা বলছিলাম যে সরকারের নতুন যে কয়টি ভাবনা আছে সেগুলোকে নিয়ে। আমি একটু বড় পরিসরে আগে আসি। বলা হচ্ছে শিল্পে গ্যাসের দাম আরেকবার সমন্বয় করা হবে। সমন্বয় মানে তো আসলে বাড়ানো হবে, এই ধরনের একটা অভ্যাস এরই ভিতরে উপদেশটা দিয়ে দিয়েছেন আমাদেরকে। এই মুহূর্তে শিল্পে গ্যাসের সরবরাহ পরিস্থিতিটা আমি আগে জানতে চাই যে আপনারা আসলে নিরবচ্ছিন্ন সরবরাহ পান কিনা। দ্বিতীয়ত হচ্ছে এর পরে যদি দাম বাড়ে তাহলে আমি ধরে নিচ্ছি মূল্যস্ফীতি আরেক দফা ধাক্কা খেতে পারে। আপনাদের প্রস্তুতি আছে কিনা? প্রথমত আমি আপনাকে অ্যাসিওর করতে চাই এই যে পরিস্থিতি চলছে অবশ্যই 3 থেকে 4টা আমরা বুমেরাং সরকার থেকে পেয়েছি। উইদাউট এনি গণশুনানি, বিজনেস কমিউনিটির সাথে না বসে যেই জিনিসগুলো সামনে আসছে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ব্যাংকিং যে রিস্ট্রাকচারিং করার কথা বলা হচ্ছে এবং আরও গ্যাসের দাম, ভ্যাট চলে এসছে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে একটা সিগনিফিকেন্ট অফ গুড বিজনেস হাউসেস তাদের দোকান বন্ধ করে দেবে।
এবং তাতে আপনারা তো শুধু এখন গার্মেন্টস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ বলছেন, এর মধ্যে আমাদের অনেক স্মল কটেজ অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আছেন যারা দোকান বন্ধ করা ছাড়া, তাদের ব্যবসা বন্ধ করে দরজা বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এবং ইভেনচুয়ালি কিন্তু যখন আজকে আমি দেখছিলাম বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন বলে 10 কিলোমিটারের মতো একটা লাইন করে রাস্তায় দাঁড়িয়ে ডিমান্ড করছে যে এই ব্যবসাটাকে খুলে দেওয়া হোক তাদের জন্য। এখন মালিক কি করেছে তার জন্য কিন্তু 50,000 60,000 যারা শ্রমিক আছে তারা তো দায়ী না। আমাদের দেশে 18 কোটি যদি মানুষ থাকে, 1 লক্ষ থেকে 2 লক্ষ লোক হয়তো বা ইন্টারেস্টেড আছে যে সরকারে কে পাওয়ারে থাকে, বাকি 17 লক্ষ 98 লক্ষ মানে 17 কোটি 98 লক্ষ লোক কিন্তু ইন্টারেস্টেড না কে সরকার পরিচালনা করছেন। ওনারা খেটে খাওয়া মানুষ, খেটে তাদের একটাই ডিমান্ড দেশের আলো বাতাস ইলেকট্রিসিটি যাতে পাই, ন্যায্য মূল্যে যাতে আমরা আমাদের রেগুলার যে ডিমান্ড আমাদের জীবনটাকে অতিবাহিত করার জন্য সেই জিনিসগুলো আমরা কম দামে পাই। এই সেক্টরে আপনি গার্মেন্টস নিয়ে আপনি খুব চিন্তিত, গার্মেন্টসে আপনার 40 লক্ষ লোক চাকরি করে। আপনার প্রাইভেট সেক্টরে এই সিএমএসএমইতে প্রায় 2.5 কোটি, অলমোস্ট 50% অফ ইউর ওয়ার্কফোর্স কিন্তু এই সেক্টরে কাজ করে। এই ফ্যাক্টরিজ যদি বন্ধ হয়ে যায়, এরাও যদি আবার রাস্তায় নামে, তাহলে দেশের পরিস্থিতি কি হবে, আইনশৃঙ্খলার পরিস্থিতি কি হবে আমরা ভয় পেতে পারি, কিন্তু আমরা আভাস নিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি হবে আমরা কেউ বলতে পারছি না। তাহলে গ্যাসের দাম বাড়লে বিপদ বাড়বে বলছেন? আপনি দেখেন না, আপনি জিজ্ঞেস করলেন যে গ্যাসের সাপ্লাইটা, দ্য কোয়ালিটি অফ দ্য গ্যাস বা কীরকম। গত 5 থেকে 10 বছরে আমরা কোনোদিনও ডিমান্ডের 60-65%-এর বেশি আমরা গ্যাস পাই নাই। গত 3 বছরে আপনারা প্রায় 200%-এর মতো গ্যাস দাম বাড়িয়েছে, উইথ আ কমিটমেন্ট দ্যাট আমাদের কোয়ালিটি অফ গ্যাস উইল বি ইমপ্রুভড। সেটা তো হয়নি। অ্যান্ড আপনি কি এই গ্যাসের দাম বাড়িয়ে আপনার যে এটার রেট্রো এফেক্ট যে বিজনেসের উপরে মূল্যের উপরে পড়বে এবং বিজনেস অনেক যে বন্ধ হয়ে যাবে, সেই ব্যবসা বন্ধ হয়ে গেলে যে ওটার থেকে যে আপনি ডিরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স পেতেন সেটাও কমে যাবে। সো আমাদের বিজনেসম্যানরা আমরা কিন্তু এখন একটা অথই অন্ধকারের মধ্যে পড়ছি যে কোন দিকে যাচ্ছে অর্থনীতি। এবং আমি একটা ঢাকা চেম্বার, একটা ন্যাশনাল একটা চেম্বার এবং অনেক বিজনেসম্যানদের সমন্বয়ে গঠিত একটা চেম্বারের দেশের সাথে আমাদের মূল কাজ কি, বিজনেসম্যানদের ডিমান্ড, বিজনেসম্যানদের যা চিন্তা ভাবনা এবং তাদের যা টেনশন আছে সেটা সরকারের সাথে আমরা লিঙ্কিং করি। আমরা কারো সাথে নেই, কারো এনিমিও নেই, যাতে সব কিছু সুন্দরভাবে চলে, পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর সুন্দরভাবে চলতে পারে। সো এই মুহূর্তে অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না। যদি অন্ধকার থেকেই থাকে, এই মুহূর্তে রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে আপনি কি বলবেন? কনসিডারিং দ্য ফ্যাক্ট ভ্যাট নিয়ে এনবিআর এবং ব্যবসায়ীদের একটা জটিলতা সবসময় থাকে, এটি আদায়ের যে চর্চাটা বাংলাদেশে আছে সেটি আপনাদের পছন্দ না, সেটা আপনারা স্পষ্ট ভাষায় নানা ফোরামে বিভিন্ন সময় জানিয়েছেন। এই সংকট যখন সমাধান হয়নি, তখন আমরা দেখতে পেলাম যে নতুন করে বেশ কয়েকটি পণ্যে কর বা শুল্ক আরোপ করা হয়েছে। এটাও নিশ্চয়ই মূল্যস্ফীতিকে কিছুটা উস্কে দেবে। এটা তো অবশ্যই দিবে এবং বিভিন্ন গণমাধ্যমেও বলেছে যে ইভেন বড় বড় এবং নামকরা অর্থনীতিবিদরা বলছে যে এই মুভটা ঠিক হয়নি। তো আমরা এটাও সরকার কিন্তু কোনোভাবে, মানে আমি একটা জোর দাবি জানাবো, সরকারকে উচিত একটু স্টপ গ্যাপ দিয়ে বিজনেস কমিউনিটি অর্থনীতিবিদদের সাথে বেরিয়ে এসে কথা বলা যে আপনারা এগুলো কেন করছেন। আমরা কিন্তু শুনেছি যে এই 100টা আইটেমের উপরে ভ্যাট বাড়িয়ে 12,000 কোটি টাকার মতো আমাদের একটা টাকা, মানে আরও বেশি রেভিনিউ জেনারেশন করতে হবে। সো রেভিনিউ জেনারেশন যে সরকারকে বাড়াতে হবে, এটার মধ্যে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো রকম অব্লিগেশন বা অবজেকশন নেই এটা ছাড়া, কারণ দেশ চালাতে হবে, তো সরকারেরও তো টাকা দরকার। তো আমরা এখানে অনেকভাবে বলছি যে আপনি ডিরেক্ট ট্যাক্সেশনে আমাদের প্রায় 17-18 কোটি দেশের মানুষের মাত্র 40 লক্ষ হলো ট্যাক্স ফাইল করেন, তার মধ্যে দেয় হলো 25%। আপনার ডিরেক্ট ট্যাক্স নেট বাড়ান। বাট সবচেয়ে বড় যে জিনিসটা, আমি এটা 100% জানা নেই, কিন্তু আমিও অ্যাকচুয়ালি গণমাধ্যমে পড়লাম, এই 12,000 কোটি টাকা যেটা ওঠানো হচ্ছে ওদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এবং এক্সপেন্ডিচারে, এখানে নাকি 7,000 কোটি টাকার মতো, আমি আরেকবার বলে নিলাম, আমি 100% কনফার্ম না, আমি শুনেছি মহার্ঘ ভাতা আছে সরকারি কর্মচারীদের মধ্যে। তো আমরা একদিকে 50% অফ দ্য ওয়ার্কফোর্স ব্যবসায়ী যদি বন্ধ হয়ে যায়, আমরা তো বেতনই পাবো না। আমি যদি ব্যবসায়ী হিসেবে লাভ না করতে পারি, আমি তো কর্মচারী সব ছাঁটাই করে দেব।
সেই ক্ষেত্রে একটা গোষ্ঠী না খেয়ে মরবে, আরেকটা গোষ্ঠী কিন্তু ওনারা সম্পূর্ণভাবে ভালো থাকবেন, এটা তো হতে পারে না। এরকম একটা ভেরি ডিফিকাল্ট একটা টাইম, যেই জায়গাটায় আমি শুনতে পারছি যে বিভিন্ন মহলে বিভিন্ন অ্যাসোসিয়েশনরা এই যে পট পরিবর্তন হলো, আমরা কিন্তু একটা পরিবর্তনের ধারায় আমরাও কিন্তু ব্যবসায়ী মহল উচ্ছ্বসিত হয়েছিলাম যে সত্যি কথা বলতে যা দেখেছি, এবং বিগত আমলে 15 বছর একটা সরকার ছিল পাওয়ারে, অনেক জায়গায় কিন্তু অনেক কারাপশন হয়েছে, যার জন্য কেউ মুখ খুলতে পারেনি। আমরাও কিন্তু মনে করেছিলাম নতুন উদ্যমে আমরা কথা বলতে পারবো, আমাদের ডিমান্ড প্লেস করতে পারবো। আমি আপনার কাছে সমাধানটা জানতে চাই। ব্যবসায়ীরা বলছেন তাদের এখন এক ধরনের নিরাপত্তার বোধ দরকার। এই নিরাপত্তার বোধটা আসলে তাহলে সরকার কিভাবে দিতে পারে? কারণ আমরা যদি রাজস্ব আহরণ না বাড়াতে পারি, IMFও বলছে যে তারা আমাদের পরের কিস্তির যে ঋণটা, বাজেট সহায়তা, সেটা দেবে না। কাজে ওই দিকটাও সরকারকে সামলাতে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনাদের আসলে ব্যবসায়ী হিসেবে কোন জিনিসটা আগে দরকার যেটা ইকোনমিকেও স্টেবল করবে? দেখেন, একদিক দিয়ে কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদ, ইকোনমিস্টরা, ফাইন্যান্সের লোকরা বলছে যে আপনাকে ক্রমান্বয়ে পলিসি রেটটা কমিয়ে আনতে হবে। এটা কিন্তু 2 মাস আগেও কিন্তু আমরা শুনেছি, আমাদের গভর্নর মহোদয় বলেছেন যে আমরা যখন আস্তে আস্তে ইনফ্লেশনটাকে স্টেবলে নিয়ে আসবো, আমরা আস্তে আস্তে পলিসি রেটটাকে কমিয়ে নিয়ে আসবো। ভেরি আনফর্চুনেটলি গতকালই যে বা আমরা পত্রপত্রিকায় দেখলাম যে পলিসি রেট নাকি আরেকবার বাড়ানো হবে। তো একটা ব্যবসায়ী, আপনি জাস্ট একটা সিম্পল সেন্সে আপনি বলেন যে প্রথমত আপনি বলতেছেন যে ইকোনমির সঞ্চালনটাকে আবার যদি বাড়ানো যায়, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে আসবে। আপনি একটা ব্যবসায়ী যখন 2 কোটি টাকা 5 কোটি টাকা ব্যাংকে থেকে লোন নিয়ে সে একটা ছোট্ট ব্যবসা করেছে, একটা কটেজ ইন্ডাস্ট্রি বা একটা স্মল ইন্ডাস্ট্রি দিয়েছে, সে তো একটা ক্যালকুলেশন করেছে যে আমার প্রতি বছর সুদ আসলে আগামী 5 বছর বা 7 বছর আমাকে ব্যাংকে এত টাকা ফেরত দিতে হবে, আমার গ্যাসের মূল্য হলো এত থাকবে, ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে প্রতি বছর 5% করে বাড়বে। সো এভাবেই তো সে একটা ক্যালকুলেশন করে। এবং আমি আরেকবার রিএশিওর করতে চাই, বাংলাদেশের ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ। আপনি 10টা-20টা ব্যবসায়ীকে দিয়ে যদি বাংলাদেশের 80 লক্ষ বা কটেজ ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রিকে বলেন যে এরা সবাই খারাপ, এটাও তো ঠিক হলো না, ঠিক না? সো এই লোকের প্রথমে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তারপরে এখন আপনি বলছেন যে গ্যাসের দাম বাড়িয়ে দিবেন। ও তো এই ক্যালকুলেশনগুলো করেনি। আর একটা ব্যবসায়ী সারা বছরের সব খরচা দিয়ে যদি 8 থেকে 10% নেট প্রফিট ঘরে নিয়ে যেতে পারে, এটাই কিন্তু অনেক টাকা। এবং এনি বিজনেসম্যান ইজ ভেরি কমফোর্টেবল যদি 8 থেকে 10% প্রফিট করতে পারে। তো আমার কস্ট বেড়ে যাবে। তারপরে যখনই আপনার ভ্যাটটা বাড়িয়ে দিবেন, 100টা আইটেমে ভ্যাট বাড়িয়ে দিবেন, তখন তো মানুষের বাইং পাওয়ারও কমে যাবে। বাইং পাওয়ার যখন কমে যাবে, সে তো জিনিস কিনবে কম। তার মানে ইভেনচুয়ালি কিন্তু এই কটেজ বা স্মল ইন্ডাস্ট্রির ব্যবসাও কিন্তু সংকুচিত হবে। সে সব কিছু মিলেই তো যতগুলো ডিসিশন আসছে ব্যবসার এগেনস্টে আসছে। তো অর্থনীতিটা বাড়বে কোন দিক দিয়ে আপনি বলেন? তার মানে আপনি একটু ধীরে চলো নীতিতে যেতে বলছেন সরকারকে। এই ডিসিশনগুলা যে হুট করে এই যে এখন যে অর্থনৈতিক সমস্যাটা আছে, এটা কিন্তু ওভারনাইট পরিত্রাণ নাই। এটাকে প্রপার লাইনে গাইড করলে 1 থেকে 1.5 বছর লাগবে ইকোনমিটাকে আবার ঠিক মতো চলে আসতে। সো আমি এখনও জোর গলায় অনুরোধ করব যে আপনারা ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। এখন তো কি হয়েছে, ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন কিন্তু ইনফ্লেশন তো কমেনি। যদিও আমরা ডিসেম্বরে একটু মার্জিনাল রিডাকশন দেখেছি, এই সিচুয়েশনটাকে বলা হলো স্ট্যাগফ্লেশন, মানে ইকোনমির জন্য এই মুভটা কাজে দেয়নি। তো যেহেতু এটার মধ্যে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিও অনেকাংশে দায়ী। সামনের দিকে পলিসি রেট বাড়ানো মানে ইন্টারেস্ট রেট আরও বেড়ে যাওয়া, সাথে এই যে আমাদের প্রান্তিক পর্যায়ের ফার্মারদের থেকে যে ঢাকায় চলে আসায় যেই মধ্যস্থতা ভোগীরা ছিলেন, সরকার চলে গেছে, নতুন সরকার আসছে, কিন্তু এই মধ্যস্থতা ভোগীরা কিন্তু ভীষণ সোচ্চার এবং অ্যাক্টিভ। ইনফ্যাক্ট আমি বলবো কিছু কিছু জায়গায় কস্ট বেড়ে গেছে। সো এখানে এইভাবে ভ্যাটের দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে আপনার কিন্তু ইনফ্লেশন কার্ভ করা যাবে না। হ্যাঁ, ইনফ্লেশন কার্ভ করা, ব্যবসা বন্ধ, তাহলে তো ইনফ্লেশন জিরোতে আসবে। আমার তো মনে হচ্ছে ওই দিকে যাচ্ছে। আপনি যেহেতু খাদ্যের ব্যবসার সাথে জড়িত, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই, যেহেতু ইনফ্লেশনের প্রসঙ্গটা আসলোই। আমরা যেই পদ্ধতিতে এই মুহূর্তে ফুড প্রডিউস করছি এবং কনজাম্পশন করছি, এই প্যাটার্নটাকে আপনার রাইট মনে হয় কিনা? আমাদের একটু নতুনত্ব আনা দরকার কিনা? এবং ফুডের প্রাইস, আমরা একটা জিনিস দেখি, ইন্টারন্যাশনাল মার্কেটে দাম কমে, আমাদের দেশে সেই দাম কমতে অনেক সময় লাগে, কিন্তু যদি বেড়ে যায় সেই দামটা অ্যাডজাস্ট হতে কয়েক ঘন্টা লাগে। এটা কেন হয়? আমরা যারা প্যাকেটজাত ফুড, আপনি যেটা দেখেন বেসিক্যালি যত রকম প্যাকেটজাত ফুড আছে, এটার মেজরিটি একটা পোর্শন ইজ ম্যানুফ্যাকচার্ড বাই হুইট।
গম দিয়ে বানানো হয়, স্টার্চ দিয়ে বানানো হয়, এটার মধ্যে তেল, ভোজ্য তেল থাকে এবং চিনি থাকে। এই প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পোর্টেড আইটেম। আমরা বাংলাদেশে যে গম হয় ইটস ভেরি নমিনাল, যেটা হার্ডলি আমাদের দেশের অ্যানুয়াল রিকোয়ারমেন্টের 10 to 12% বেশি কিন্তু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে না। চিনি তো 100% ইম্পোর্টেড, তেলও 100% ইম্পোর্টেড। ঘুরে ফিরে কিন্তু ওই কমোডিটিতে চলে যেতে হবে, যেটা কিন্তু একটা সিন্ডিকেটের হাতে বাঁধা। ওরা যখন ডিসিশন নেবে যে দাম কমবে, তখনই আস্তে 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 দাম কমবে, এবং ওরা যখন ডিসিশন নেবে যে দাম বাড়াতে হবে, দাম বেড়ে যেতে হবে। সো এই প্যাকেট জাতীয় খাদ্যটা কিন্তু এই যে কমোডিটির যে র মেটেরিয়াল সাপ্লাই, ওটার সাথে কিন্তু ডিরেক্টলি রিলেটেড। তো এটাই যদি বাস্তবতা হয়, তাহলে কি আসলে সামনে এমন হচ্ছে, আমি যদি আপনাকে বিনিয়োগের পরিস্থিতির দিকে আরেকবার নিয়ে যাই, ব্যাংকের ইন্টারেস্ট রেট, রেপো রেট বাড়িয়েও আমরা আসলে ইনফ্লেশন কন্ট্রোল করতে পারিনি। ব্যাংকের ইন্টারেস্ট রেট এখন যেই অবস্থায় আছে, আপনাদের ফার্দার ইনভেস্টমেন্টের প্ল্যান যদি আমি এই মুহূর্তে আপনি কনসিডার করেন, ব্যাংকের এখনকার সিচুয়েশনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট ব্যাংকও পলিটিসাইজড হয়ে গেছিল এবং ব্যাংকের ধাক্কার পরিমাণ এবং নতুন নতুন পরিসংখ্যানে নতুন নতুন সংকটের পরিমাণ বোধহয় প্রতিনিয়ত বাড়ছে। আপনার মূল্যায়ন কি? আমরা খুবই দুর্ভাগ্যবান একটা জাতি। ভেরি আনফর্চুনেটলি আমরা এরকম কিছু বেরিয়ে আসবে, এরকম শ্বেতপত্র বেরিয়ে আসবে, আমরা নিজেরাও কিন্তু হতবাক হয়ে গেছি। কিন্তু আমার আপনাদের মানে আমাদের ব্যবসায়িক মহল থেকে প্রশ্নটা থাকবে যে কে দায়ী, কতজন মানুষ দায়ী, এবং এটার জন্য কতজন লোককে এটার মানে দায়ভার নিতে হবে, এবং পে ব্যাকটা বাংলাদেশের আপামর জনগণকে যদি পুরোটা ঢালাওভাবে দিয়ে দেওয়া হয়। সরকারের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-এর কথা বলেছেন। IMF তো পৃথিবীরই মানে এই দুনিয়ারই লোক, ওরা তো বাইরে থেকে আসেনি যে ওরাও বুঝবে না পরিস্থিতি। আমার মনে হয় না যে এই IMF-এর এই টাকা ছাড়া বাংলাদেশে প্রবলেম সলভ করা যাবে না। দের আর আদার এজেন্সিজ হয়তো বা শর্ট টার্মের জন্য অন্য কোনো আরেকটু ইন্টারেস্ট রেট বাড়িয়ে হইলেও কিন্তু অন্য ফান্ডস ইনজেক্ট করার সুযোগ অনেকভাবে আছে, যেটা দিয়ে এই মুহূর্তে যে আমাদের আপামর জনগণের একটা নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে, এইটার একটা শর্ট টার্ম। আমরা কিন্তু এখন বলছি যে আপনারা যেটা শর্ট টার্মের করছেন, এটা খুব বাজে একটা এফেক্ট আপনি আগামী 3-6 মাসে দেখবেন। এটা আমরা বারবার বিজনেস কমিউনিটি থেকে বলতে চাচ্ছি। আমরাও কিন্তু এই সরকারকে সাপোর্ট করার জন্য, আমরাও কিন্তু গত 15 বছরে অনেকভাবে আমরাও ডিপ্রাইভড হয়েছি, বিজনেসম্যানরা অনেকে কথা বলতে পারেনি। আমরা তো খুব একটা নতুন উদ্দীপনায় গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য আমরা বলতে চাচ্ছি যে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। ঠিক আছে, আমরা সবাই মিলেমিশে কষ্ট করে সামনের দিনগুলা আগাবো। আর আপনি ইনভেস্টমেন্টের কথা বলছেন, যখনই আপনার ইন্টারেস্ট রেট বাড়বে, ইনভেস্টমেন্ট স্লো হয়ে যাবে। এটা তো একটা ন্যাচারাল থিং। আর এটা আনফর্চুনেটলি এত বছরেও, আমাদের স্বাধীনতার 53-54 বছরে আমরা সব সময় শুনে এসেছি, যখনই বিদেশিদের সাথে আমরা বসি, যে তোমাদের পলিসিগুলো ইনকনসিস্টেন্ট। ভেরি আনফর্চুনেট যে ইনকনসিস্টেন্ট মানে কি, তোমরা সকালে আজকে এই কথা বলো, 2010 সালে এটা বলো, 15-তে এসে ঘুরে যাও, 20-এ এসে নতুন কথা বলো, 25-এ এসে আবার। তো তাই তো হচ্ছে। আপনি যখন আমরা FDI নিয়ে অনেক কথা বলি, FDIটা দরকার আছে, আমরা কোনোদিনও তেমন বাড়াতে পারিনি। গত 20 বছরের সবচেয়ে তলানিতে এখন চলে এসছে FDI, কারণ তারা স্টেবিলিটি দেখছে না, আমাদের পলিসি রেটেও স্টেবিলিটি দেখছে না। আপনি ফরেন ইনভেস্টমেন্ট বাদ দেন, লোকাল ইনভেস্টমেন্ট ইজ মোর দেন 90% অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। যে আজকে যদি বাংলাদেশে প্রতি বছর 100 কোটি টাকার ব্যবসা হয়, তার মধ্যে 90-95 কোটি টাকা তো এই দেশের জনগণই তো ইনভেস্টমেন্ট করেন। সো এখানে আপনি একটা কমিটমেন্ট করেছেন, সরকারের সাথে কমিটমেন্ট। এখন সরকারে কে আছে এটা আমার জানার দরকার নেই। তো সরকার আমাকে কমিট করেছে, তুমি যদি এই লাইনে ইনভেস্ট করো, আমরা 5% পর্যন্ত আগামী 15 বছর বা 20 বছর তোমার কাছে 5% নিব। যেটা আপনি দেখেছেন রিসেন্টলি বলেছে যে আমাদের ইলেকট্রনিক্স, রেফ্রিজারেটর, মোটরসাইকেলে তোমরা ইনভেস্ট করো। শুধু মোটরসাইকেলে যেহেতু আমিও আছি, আমি জেনেছি প্রায় 2 থেকে 2,500-3,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে আমাদের ব্যবসায়ীরা। 5-7 বছর যেতে না যেতেই 5%কে 10% করে দিল বিগত সরকার। এখন হঠাৎ যেটা 32 সাল পর্যন্ত কিন্তু 10% পর্যন্ত আমাদের দেওয়ার কথা। এখন আপনি যদি হুট করে বলেন 10% মানি না, 20% হতে হবে, আমরা কোথায় যাব? এবং ফরেন কোম্পানি যারা আছে তারা বাংলাদেশ সম্বন্ধে কি একটা ইমপ্রেশন পাবে? নিঃসন্দেহে আমরা একটি বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং ইয়াং জেনারেশনের কিছু প্রশ্নের উত্তর খুঁজবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন।
দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। আমরা বলেছিলাম যে 10টা র্যাপিড ফায়ার কোশ্চেন করবো, একটু খটমটে আলোচনা হয়ে গিয়েছিল, একটু ইজ দিই অডিয়েন্সকেও। ইয়াং জেনারেশন আপনার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাই, আমি একটু দ্রুতই উত্তরগুলো জানবো, তারপর আমরা একটু তাদের প্রসঙ্গেও যাবো। 1 নম্বর প্রশ্ন করতে চাই, তারা জানতে চাই আপনি ব্যবসায়ী হিসেবে কোন সেক্টরে প্রথম বিনিয়োগ করেছিলেন? আমি শুরু করেছিলাম অ্যাগ্রো সেক্টর দিয়ে। বাংলাদেশে আজকে যেটা দেখেন, 2000 সালে আমি বাংলাদেশের সর্ববৃহৎ ফিশ হ্যাচারি করেছিলাম ভালুকায়, প্রায় 200 একর জমির উপরে। ওকে, নতুন খবর, আমিও জানতাম না তাসকিন ভাই এটা। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয়, যে কোনো একটির কথা যদি বলতে বলি? এই মুহূর্তে ব্যাংক ইন্টারেস্ট রেট। ব্যাংক ইন্টারেস্ট রেট। তৃতীয় প্রশ্ন, আগামী 5 বছরে কোন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে বলে আপনার কাছে মনে হয়? আইটি সেক্টর অ্যান্ড লার্জ স্কেলে বললে ফুটওয়্যার। ফুটওয়্যার। 4 নম্বর প্রশ্ন, একটি নতুন ব্যবসায় যখন আপনি আসেন, আপনি সবার আগে কোনটিতে গুরুত্ব দেন, মার্কেট রিসার্চ নাকি তহবিল বা ফান্ডিং? মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ। পঞ্চম প্রশ্ন, ইনভেস্টমেন্টের রিস্ক কমানোর সবচেয়ে সহজ কৌশল কি? ব্যবসায় না করা। এটা তো হইলে বললে হবে না, তারা ব্যবসা করতে চায়। আপনাকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পৃথিবীটা খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। মানে আমরা যেটা অনেক আগে শুনতাম যে আমার বাবা, আমার চাচা অমুক মাত্র 5,000 টাকা নিয়ে ঢাকা শহরে এসে আজকে 20,000 কোটি টাকার মালিক। পৃথিবীটা কিন্তু গত দশকেও মনে হচ্ছিল যে ফান্ড না থাকলে কিন্তু ব্যবসা করা যায় না। এখন কিন্তু খুব ফাস্ট এআইয়ের প্রবর্তনে আপনার ইউনিড এ কনসেপ্ট, ইউনিড অ্যান আইডিয়া। অনেক অল্প টাকায়ও কিন্তু এই গ্লোবালি যে এআই বেসড অনেক বিজনেস চলে আসছে না, এটা দিয়ে বাড়িতে বসে কিন্তু অনেক বিজনেস করা সম্ভব। ওকে, পরের প্রশ্ন, যিনি মাত্র উদ্যোক্তা হলেন, একটি স্টার্ট আপ শুরু করলেন, ব্যবসা শুরু করলেন, এমন একজন উদ্যোক্তার কোন কোয়ালিটি অবশ্যই থাকতে হবে? ও নিজের ভিতরে যদি ওই আর্টসটা না থাকে যে আমি নিজে কিছু করে দেখাবো এবং নিজেকে স্যাটিসফাই করব যে আমি কিছু করেছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অনেকে তো ভাই বাবার ব্যবসায় এসে বসে যায়, কিন্তু অনেকে ফেল করে। কিন্তু ওই নিজের ভিতরে যে আমার নিজের কিছু করার প্রবণতাটা যদি না থাকে, সেক্ষেত্রে আমি মনে করি যে সাকসেসটা ইভেনচুয়ালি ফেড আউট হয়ে যাবে। ফেয়ার এনাফ, খুব গুরুত্বপূর্ণ যারা শুনছেন তাদের জন্য। 7 নাম্বার, বিনিয়োগকারী হিসেবে আপনি কোনটিকে বেশি ভয় পান, অপ্রত্যাশিত পলিসি চেঞ্জ নাকি বিশ্ববাজারে অস্থিরতা? দেখেন, বিশ্ববাজার 2008-09 তো বিশ্বজুড়ে একটা ডাউনটার্ন হয়েছিল, কিন্তু বাংলাদেশের ইকোনমি তো বেড়েছে। আপনি যে গোষ্ঠীতে এবং যে কমিউনিটিতে কাজ করছেন, সেটাকে যদি আপনি ভালো করে বুঝেন এবং ভালোভাবে ফলো করেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই। 8 নম্বর প্রশ্ন, এটা সোফিস চয়েস হয়ে যাবে কিনা জানি না, বাট আমি প্রশ্নটা করতে চাই, ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক স্থিতিশীলতা নাকি রাজনৈতিক স্থিতিশীলতা? অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা। ওকে, 9 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যবসা একেবারেই নতুন হয় তাহলে আপনি সেখানে বিনিয়োগ করবেন? যদি করেন, কি দেখে করবেন? যেই ব্যবসা আমি বুঝি না, সেই ব্যবসার মধ্যে আমি কোনো সময় বিনিয়োগ করব না। আমাকে ব্যবসার জিনিসটা বুঝতে হবে আগে, যে আমি কিসের মধ্যে ইনভেস্ট করছি এবং এটার অপরচুনিটিস অ্যান্ড রিস্কগুলো কী। এটা না বুঝে ওই স্টক মার্কেটের মতো না, বা ভাই ব্রাদারের কথা শুনে আপনি যদি ইনভেস্ট করেন, ইউ উইল লুজ ইউর মানি। ওকে, 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট তারা আপনাকে এটা দিতে চায়। সেটা হচ্ছে, ধরুন আপনার ব্যবসায় লাভ কমে যাচ্ছে, কিন্তু আপনি জানেন যে আপনার পণ্য বা সেবার বাজারে বেশ চাহিদা রয়েছে। আপনি কিভাবে তাহলে মুনাফা করবেন? দাম কমাবেন নাকি নতুন পণ্য বা সেবা বাজারে নিয়ে আসবেন? অবশ্যই আপনাকে কোনো প্রোডাক্টই সারা জীবন স্থিতিশীল থাকে না। আপনাকে নতুন সবসময় একটা নিউ প্রোডাক্টের মধ্যে শিফট করতে হবে। দাম কমিয়ে আপনার টিকে থাকা ইজ নেভার আ সাস্টেনিং মডেল। অর্থাৎ আপনি নতুন প্রোডাক্ট বা সার্ভিস নতুন প্রোডাক্ট মানে হলো এক্সিস্টিং প্রোডাক্টের মধ্যে অন্য ভেরিয়েন্স নিয়ে আসবেন আপনি। চেঞ্জ আনতে হবে। চেঞ্জ আনতে হবে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। যারা উত্তরগুলো পেয়েছেন, বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য কিন্তু বেশ কিছু ভালো সাজেশন আছে। তাদের জন্য এবার একটু বড় প্রশ্ন করতে চাই। আমরা র্যাপিড ফায়ার শেষ করলাম। জি। যারা স্টার্টআপ নিয়ে বাংলাদেশে কাজ করেন, এটা ব্যবসায়ী নেতা হিসেবে তাদের প্রশ্ন, তারা এটা জানতে চান যে ব্যাংকের যে স্টেবিলিটি নেই, সেটা আপনিও ভালো মতো বুঝতে পারছেন। আর তারা তো ব্যাংকের কাছে গেলে পাত্তাই পায় না, কারণ তাদেরকে ওই তহবিলটা কেউ অত বড় পরিসরে দেয় না। তারা তহবিল কোথায় পাবে? আইডিয়া অনেকের কাছে আছে, কিন্তু তারা ফান্ডিং পায় না। সেই ক্ষেত্রে অনেকে ঝরে পড়ে যায়। প্রশ্নটা হচ্ছে, আপনারা যারা নেতৃত্বের জায়গায় আছেন, তারা কি কোনোভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে, অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা? দেখেন, অল্টারনেটিভলি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, ডেভেলপিং কান্ট্রিজে অনেক ধরনের বন্ড ফ্যাসিলিটি এবং ইনভেস্টর ফাইন্যান্সিং মডেলস আছে, যেখান থেকে কিন্তু টাকাটা তোলা যায়। আমাদের দেশটা এবং দেশের ইকোনমি এবং দেশের ব্যবসায়িক মহল এখনও কিন্তু অতটুকু ম্যাচিওর্ড হয়নি। আমি আপনাকে এখনও বাংলাদেশের 70 to 75%
একটু স্ট্রাকচার্ড বিজনেস কমিউনিটি স্টিল ফার্স্ট জেনারেশন ওনার, যারা শুরু করেছে জিরো থেকে শুরু করেছে, তাদের শিক্ষাগত, আমি উইথ রেসপেক্ট টু অল, এরকম অনেক বড় বড় বিজনেস কংগ্লোমারেটস আছে যে যাদের যে ফাউন্ডার হয়তো বা তেমন একটা পড়াশোনা করার সুযোগ পায়নি, কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে, ঠিক না? কিন্তু তাদেরই সন্তানরা কিন্তু সুপার ভাবে কিন্তু ফেল করে গেছে বিজনেসে, কারণ ওই যে সোনার চামচ মাথা নিয়ে এসছে, ওই যে বাবার মধ্যে যে কিছু করার ইয়াটা ছিল সেটাও সন্তানদের মধ্যে ছিল না। তো আনফর্চুনেটলি গ্লোবালি কিন্তু অনেক ধরনের স্টার্ট আপ ফান্ডিংয়ের অনেক অপরচুনিটিস তারা পায়। আর ডেভেলপ কান্ট্রিজে এত বড় বড় বিলিনিয়ার্স অ্যান্ড ওই থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন বিজনেস হাউসেস চলে এসছে, তারা ইনভেস্ট করতে চায়। কিন্তু আমাদের দেশের যে কংগ্লোমারেটস আছে তারা খুব শর্ট টার্ম প্রফিট চায়, যে আমি টাকা দেবো, টাকা যাতে লস না যায়। সো দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ফাইন্যান্সিং মডেল, এটা তো সরকারের পক্ষ থেকে শুরু করতে হবে। আমি নিজে একটু অন্যভাবে ব্যাপারটা বলি, যখন আমরা দেখি যে 1 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকা এনপিএল হয়ে চলে গেছে, এখান থেকে যদি 1 লক্ষ কোটি টাকা সরকার মানে ওই জায়গা দিয়ে বের হয়ে যাওয়ার, লিকেজটা না হওয়ার সেক্টরটা যদি বন্ধ করে এই আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং পপুলেশনকে যদি ফান্ড করতো যে এই 1 লক্ষ কোটি টাকা আসবে না, আমি আমাদের এই স্টার্ট আপ ইয়াং জেনারেশনের উপরে 1 কোটি করে 1 লক্ষ ইয়াং জেনারেশনকে আমরা ইনভেস্ট করি, আমার তো মনে হয় আসবে না কেন, দেশ আরো অনেক দূর এগিয়ে যেত। এটাই যদি বাস্তবতা হয়, তারা এটাও জানতে চায় যে আপনারা মেন্টর হিসেবে তাদেরকে পাশে আনবেন না, আপনারা কেন পার্টনার হয়ে যান না? তারা শুধু লোন চাচ্ছে না, তারা দে ওয়ান্ট টু এজ এ মেন্টর অর অ্যান ইনভেস্টর, অ্যাঞ্জেল ইনভেস্টর মেবি। ওই যে আমরা প্রোগ্রামের শুরুতে আপনার সাথে একটা কথা বলছিলাম যে ওই আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে, ঠিক না? সো আপনাকে এটা বলা ঠিক হবে না যে অনেক স্টার্ট আপে অনেক বিজনেস হাউসরা যে ইনভেস্ট করছে না, কিন্তু যা পোটেনশিয়াল আছে তার থেকে অনেক পিছিয়ে আছে। সো আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক কোম্পানি, বড় বড় কংগ্লোমারেটস আছে যে ঠিক আছে, মানে ওর একটা রেভিনিউ হলো 1000 কোটি টাকা, সে একটা বছরে কোনো একটা বিজনেসে 50 লক্ষ টাকা ইনভেস্ট করলো। সো এটার তো কোনো বাধ্যবাধকতা থাকছে না। আজকে যদি সরকার এমনভাবে হতো যে তোমার প্রফিটের, লিস্টেড কোম্পানি প্রফিটের এত %, বা ব্যাংক তোমার প্রফিট, সত্যি কথা বলতে প্রাইভেট কোম্পানির উপর চাপাবো না, ব্যাংক তুমি প্রতি বছর যত প্রফিট করো তার একটা সার্টেন পার্সেন্টেজ তোমাকে স্টার্ট আপে ইনভেস্ট করতেই হবে উইদাউট এনি কোল্যাটারাল। Why there might be many ways to support these startups. এবং আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে এই সেক্টরটা পিছিয়ে যাচ্ছি। একটা প্রশ্ন এবার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির গ্যাপের কথা বলছিলেন, সেটি ঢাকা চেম্বারের আরেকজন প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমার খুব বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু আমি একটু অন্য আঙ্গিকে প্রশ্নটা করতে চাই। গতানুগতিক শিক্ষাই যদি এখন হয়ে থাকে, অনেকেই বলেন বা অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনাদের মতো বলেন যে একটু টেকনিক্যাল নলেজ, একটু টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং, এই জায়গাগুলো তার একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনিও কি তাই মনে করেন, নাকি আমাদের এখনকার প্যাটার্ন ঠিক আছে? এটা একটা জাতিকে গঠন করার মতো। আপনি একটা সন্তান যখন হয়, ও নিজের বুঝ হতে হতে 10-12 বছর লেগে যায়, ঠিক না? যে বাবা মা প্রতিটা স্টেপে স্টেপে কিন্তু ওকে বোঝায় যে তোমার এটা করা উচিত, এটা করা উচিত না, এটা খাওয়া উচিত, এটা খাওয়া উচিত না। ঠিক সেরকম এটার কিন্তু কোনো ওভারনাইট সলিউশন নাই আপনার, এবং এটা সরকার এবং সরকারের নেতৃত্বে থেকে জিনিসটা আসতে হবে যে আমি আমার জাতিটাকে একটা স্ট্রং ফান্ডামেন্টালের উপরে এবং ইয়াতে দাঁড়া করাবো, এবং এটার ফল পেতে আজকে যদি শুরু করি মিনিমাম 15 বছর লাগবে ওইটার এফার্টটা পেতে। দ্যাট ইজ তাকে প্রাইমারি স্কুল থেকেই কিন্তু এডুকেট করিয়ে নিয়ে আসতে হবে, এবং যখন আপনি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে চলে যাবেন বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে চলে যাবেন, আপনার ইন্ডাস্ট্রির সাথে কিন্তু আরও অনেকভাবে, মানে অনেক ক্লোজলি কাজ করতে হবে। তো এটা যেটা বলা হয় রিসার্চ ডেভেলপমেন্টে সরকারের তহবিল লাগবে প্রাইভেট, মানে ইউনিভার্সিটিগুলোর জন্য, এবং ওই ইউনিভার্সিটির সাথে আমাদের ইন্ডাস্ট্রিকে যোগ করে কাজ করতে হবে। আমি যখন একটা ফ্যাক্টরি করি, তখন ধরেন অটোমোবাইল সেক্টরে আমরা যদি একটা ফ্যাক্টরি করি, এবং তখন যখন দেখি যে আমার দেশের ছেলেরা দ্য টেকনিক্যাল নলেজ ইজ ভেরি পুয়ার, সে কিন্তু একটা বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেছে বা মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বাট তার প্রোডাক্টিভিটি যখন দেখি যে আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমার বাইরে থেকে নিয়ে আসতে হয়, আমারও কিন্তু খুব ভালো লাগে না। কিন্তু আমি তো একটা ব্যবসায়ী, প্রাইভেট সেক্টর মানেই ও প্রফিটের জন্য চিন্তা করছে, এটা আপামর সব বিজনেস কমিউনিটি তো সেম থাকে। সো দ্যাট ইজ আ ভেরি আনফর্চুনেট কেস। এবং এর সাথেও আমি আপনাকে বলি যে
দুঃখ হয় যে এরকম অনেক জায়গায় আমি শুনেছি এবং আমার কোম্পানিতে এরকম হয়েছে। আমরা একবার বুয়েটের ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে এনে বিদেশ থেকে ট্রেনিং করে নিয়ে এসেছি, 2 বছর 3 বছর পরেই তারা IELTS দিয়ে কানাডা চলে গেছে, কেউ অস্ট্রেলিয়া চলে গেছে। তখন তারও নিজেরা খুব ক্ষোভ চলে আসে যে আমি ওর উপরে ইনভেস্ট করলাম 2 বছর 3 বছর, তারপরে সে যখন একটু ম্যাচিউরড হয়ে গেল সে কিন্তু দেশের বাইরে চলে গেল। এখন দেশের বাইরে যাওয়াটা কি খারাপ? একদিক দিয়ে চিন্তা করলে তো খারাপ না, কিন্তু প্রাইভেট সেক্টর বলে যে আমি এখানে শিখাচ্ছি, সে তারপরে আমার এক্সপিরিয়েন্সটা নিয়ে সে সারা জীবনের জন্য বিদেশ চলে গেল। সো এই গ্যাপটাকে তো প্রাইভেট সেক্টর পারবে না, গভর্নমেন্ট, একাডেমিয়া অ্যান্ড প্রাইভেট সেক্টর মিলে আমাদের এই কাজটা একসাথে করতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, 1 দশক পরে বাংলাদেশের ইনভেস্টমেন্ট বা ব্যবসার সিচুয়েশনকে আপনি কোথায় দেখেন? আমরা আপনাকে পরিশেষে বলতে চাই, আমরা একটা খুব রেজিলিয়েন্ট জাতি, খুব কষ্ট করে উপার্জন করা জাতি এবং খুব অল্পতে খুশি হয়ে যাওয়ার একটা জাতি। আমরা সবসময় আমরা সেকেন্ড জেনারেশন বিজনেসম্যানরা আমরা সবসময় কিন্তু দেশকে ভালোবাসি, দেশকে আগে মূল্যায়ন করি। সেটাই যদি না হতো, আমরা সবাই যারা বাইরে থেকে পড়াশোনা করে দেশের টানি তো দেশে ফেরত চলে এসেছি। এবং আমরা এই কমিউনিটিটা আমরা প্রচণ্ড আশাবাদী, আমরা কিন্তু নিরাশাবাদী হতে চাই না। হোয়াট উই নিড আ স্টেবল ইকোনমি কিন্তু হলো মেইন চালিকা শক্তি। সো আমি গত রোববারে আমাদের একটা ঢাকা চেম্বারের প্রথম প্রেস কনফারেন্স ছিল। এটা আমার একটা ব্যক্তিগত একটা আশা ছিল যে আমরা এখন অনেক রিফর্মের কথা শুনছি, আমরা অনেক চেঞ্জেসের কথা শুনছি। তো আমি নিজের থেকে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে রাজনীতি এবং অর্থনীতি এটা কোনোদিনও এক প্ল্যাটফর্মে চলা উচিত না। রাজনীতি রাজনীতির মতো হবে, অর্থনীতি অর্থনীতির মতো হবে। কিন্তু বিগত 20-30 বছরে আমরা দেখেছি রাজনীতির একটু অস্থিরতা হলেই এটা বিজনেসের উপর, অর্থনীতির উপর একটা ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে। সো অ্যাজ আ এন্টারপ্রেনার আমি চাবো যে সামনের দিনগুলো ভালো হবে এবং এটার জন্য আমরা চাই যে এমনভাবে রিফর্মসগুলো হোক, এমন নেতৃত্ব দেশে আসুক যে এইভাবে যদি লক্ষ লক্ষ কোটি টাকা, এর আগে তো আমরা শুনিনি, এখন এসে শুনছি যে এটাকে বাঁচাতে হবে। আজকে যদি এত টাকাটা আমার দেশে রয়ে যেত, আমি রাইট রং জানি না, যে অ্যামাউন্ট অফ টাকা 100, কোনো সময় শুনি $200 বিলিয়ন চলে গেছে, এর অর্ধেকে যদি আমার দেশে থাকতো তাহলে তো আমাদের একটা দেশ অন্য লেভেলে চলে যেত, যে আজকে $100 বিলিয়ন আমার রিজার্ভে আছে, এটাকে তো আমাদেরই থাকতো, আমাদের জনগণের থাকতো। সো আই এম স্টিল ভেরি হোপফুল দ্যাট এই দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা পৃথিবীর মাঝে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা তেমনটি আশা করি। জনাব তাসকিন আহমেদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। বাংলাদেশে যখন ব্যবসার পরিবেশের কথা আসে, একটি বিষয় তো স্পষ্ট যে ছোট কিংবা বড় উদ্যোক্তারা সবাই বিনিয়োগ করতে চান, তারা ব্যবসার পরিধি বড় করতে চান, কিন্তু ব্যবসার বা বিনিয়োগের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য শুধু কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে দিলে বা ঠিক করে দিলে হবে না, এনভায়রনমেন্ট অফ ডুইং বিজনেসটাও যে নিশ্চিত করা দরকার এবং সেখানে যে এক ধরনের কনসিস্টেন্ট পলিসি থাকা দরকার, সেটা নিয়ে কিন্তু বারবার আমাদের এই আয়োজনে বিভিন্ন সময় যখন ব্যবসায়ী নেতারা এসেন তারা বলেছেন, যারা নীতি নির্ধারক এই মুহূর্তে দায়িত্ব আছেন তারা নিশ্চয়ই এটি বিবেচনা করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, বাংলাদেশের যে বিনিয়োগের সম্ভাবনা সেটি নষ্ট হয়ে যায়নি, আর একটু শৃঙ্খলা দরকার, আর একটু সবাইকে এক কাতারে এসে দেশের জন্য ভাবা দরকার এবং সর্বোপরি আমাদের দেশের সবার দেশের জন্য কিছু করার যে মানসিকতা সেটিকে ধরে রাখা দরকার। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।